আমি আরজে অপরূপা। এখন কাহিনী শুনবেন অভিক অর্জুন দত্তের লেখা রুদ্ধশ্বাস স্পাই থ্রিলার রাজকন্যার সন্ধানে শেষ পর্ব। একদম কথা বাড়াবো না, জাস্ট যারা প্রথম পর্ব শোনেননি তারা এক্ষুনি ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে চলে যান, সেখানে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া আছে। আর যারা এত পরিশ্রম করতে চাইছেন না তাদের জন্য ছোট্ট করে একটা রিক্যাপ রইল। আর যারা ইন্ট্রো রিক্যাপ সব স্কিপ করতে চান তারা ডেসক্রিপশনের শুরুতে স্কিপ ইন্ট্রো লেখার পাশের টাইমে ক্লিক করুন। শুধু গল্পতে একটা লাইক এবং সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেবেন প্লিজ। তাহলে এখন রিক্যাপ। গিলগিট বাল্টিস্তানে 8 থেকে 80 সবার উপর চলে পাকিস্তানি আর্মিদের অকথ্য অত্যাচার। শিশু নির্যাতন থেকে বৈবাহিক ধর্ষণ কিছুই বাদ নেই। তার সাথে গাদা গাদা টেররিস্ট অর্গানাইজেশন তো রয়েছে। পাকিস্তান আর্মি চিফ ইয়াসির হোসেনের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে ফাজিয়ার। তাকে বন্দি করে রাখা হয়েছে বাড়িতে। র চিফ তাদের বেস্ট এজেন্ট সৈকত ওরফে বাজকে পাঠিয়েছেন ফাজিয়াকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। পাকিস্তানের শিয়া মুসলিম খালেদ, হামিদ আর ইফতিকারকে সঙ্গে নিয়ে সৈকত বেরিয়েছে সেই ভয়ঙ্কর মিশনে। বাড়ি থেকে কোঅর্ডিনেট করছে ইলিয়াস খান। কিন্তু পাকিস্তানি ইন্টেলিজেন্স আইএসআই চিফ রফিক আহমেদ বহুদিন থেকে চেষ্টা করছেন বাজকে ধরার। তার সাথে ঝানু তদন্তকারী অফিসার আলীর নজর পড়েছে ইলিয়াস খানের ওপর। এদিকে ফাজিয়া আর ইয়াসির হোসেনের বিয়ে কভার করতে আসা জার্নালিস্ট ড্যানিয়েলকে অপহরণ করে মৌলানার আদেশে খুন করে রুমান আলী। সেই ভিডিও পাঠানো হয় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর কাছে। তারপর আর্মি কোয়ার্টার বেশ বড়। ইয়াসির হোসেন প্রথম যখন গিলগিটে এসেছিল তখন তার এসব কিছুই ছিল না। কিছুদিন পর বিয়ে হয়েছিল তার। কোয়ার্টারের অনেক অংশ এক্সটেনশন করিয়েছিল। লাইন অফ কন্ট্রোলে ডিউটি করা ঝুঁকির কাজ। সেদিক দিয়ে দেখতে গেলে গিলগিট বাল্টিস্তানে পাকিস্তান আর্মির কাজ হলো সংযোগ স্থাপন করা। বিভিন্ন সংগঠনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কাজ ইয়াসির দেখে। পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে আত্মীয়রা এসেছে, এক একটা ঘর দখল করেছে। অবিবাহিত ছেলেদের আর্মি ব্যারাকে থাকার ব্যবস্থা করা হয়েছে। করাচির ফুফা ফুফু এসেছে। কোয়েটা থেকেও অনেক আত্মীয় এসেছে। বাড়ি ঘিরে পাহারা দিচ্ছে আর্মি জওয়ানেরা। ফুপু বিরক্ত মুখে বসে আছে। ইয়াসিরের সেই বিরক্ত মুখ দেখতে ভালো লাগছে না। ফুপু এসেই তার বক্তব্য পরিষ্কার করে জানিয়েছে ইয়াসির বিয়েতে মত দেওয়ার আগে বাড়ির সব থেকে বয়স্কা ফুপুকে জিজ্ঞাসা করেনি। এই নিয়ে তার আপত্তি। ইয়াসির বিশেষ পাত্তা দেয়নি। আমিনা তার এই ফুপুরই মেয়ে ছিল, তার প্রথম স্ত্রী। ভীষণ সন্দেহ করত তাকে। শেষে একদিন ইয়াসিরকেই যা করবার করতে হয়। সন্দেহবাতিক স্ত্রী থাকার বিপদ বড্ড বেশি। গিলগিটের মেয়েরা তার থেকে অনেক বেশি সুন্দরী। আমিনার ধারণা হয়েছিল ইয়াসির তার আড়ালে সেসব মেয়েদের সঙ্গে প্রেম করে। আমিনা মরে যাওয়ার পর ফুপু কিছুই সন্দেহ করেনি। অ্যাক্সিডেন্ট হতেই পারে, তবে তার এখন দাবি হলো দ্বিতীয় বিয়েটা তার অনুমতি নিয়ে করতে পারত ইয়াসির। সেটা সে করেনি। ইয়াসিরের মাঝে মাঝে ইচ্ছে করছে যেভাবে আমিনাকে মেরেছিল সেভাবে ফুপুকে উড়িয়ে দেয়। করতে পারছে না, পারলে করে ফেলত। আনন্দের সময় কেউ মুখ বেজার করে বসলে তার ভালো লাগে না। কোয়ার্টারের পেছনে হুইস্কি পার্টি বসেছে। আগুন জ্বালিয়ে কাবাব বানানো হচ্ছে। ইয়াসির সেখানে গিয়ে বসল। তার খালাতো ভাই নাহিদ তাকে বলল, ভাইজান, ভাবিজান তো খুব সুন্দরী হয়েছে। মাশাআল্লাহ, তুমি তো ভাগ্যবান। ইয়াসির গ্লাস থেকে হুইস্কি গলায় ঢেলে বলল, নিজের ভাগ্য নিজেকে তৈরি করতে জানতে হয় নাহিদ। কামাতে জানলে তোর বউ সুন্দরী হবে। আচ্ছা, তুই কোয়েটায় আজকাল কি করছিস? ওই আর কি, ইলেকট্রনিক্সের ব্যবসা চলছে না তেমন কিছুই। এখানে চলে আয়, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। মালামাল হয়ে যাবি। আমার তো বিশ্বস্ত মানুষই দরকার। এবার তুমি যা বলবে ভাইজান। আমিও বলছিল তোমার সঙ্গে কথা বলতে। আমি ভাবতাম তুমি বিরক্ত হবে, তাই বলিনি। কেন কেন বিরক্ত হব? তুই আমার ভাই বলে কথা। আরে আমি সব ব্যবস্থা করে দেব। ভাইজান, আমিনা ভাবির কথা মনে পড়লে কষ্ট হয়। ইয়াসিরের চোয়াল শক্ত হলো।
মুহূর্তে সেটাকে সামলে নিয়ে সে বলল, তা তো হবে, কি আর করব। নাহিদ ইয়াসিরের কাঁধ চাপড়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। ইয়াসির মনে মনে হাসল। গাধার বাচ্চা সব, এরা এখনো কিছুই জানে না। একটা বউ মরলে 1000টা মেয়ে পাওয়া যায়, মন খারাপের কি আছে। বেশ কয়েক পেগ হুইস্কি খেয়ে ইয়াসির নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙল মাঝরাতে। নাহিদ তাকে ধাক্কা দিচ্ছিল। ভাইজান, ও ভাইজান, ভাইজান। কি হয়েছে? আরে কে একজন তোমার সঙ্গে দেখা করতে এসেছে। ইয়াসির উঠে বসে চোখ কচলে বলল, এখন? হ্যাঁ, বলছে খুব জরুরি দরকার নাকি, তোমার সঙ্গেই কথা বলতে চায়। বেশ, নিয়ে আয়। ঠিক আছে ভাইজান। মিনিট দুয়েক পর ফাজিয়ার খালা ইয়াসিরের ঘরে প্রবেশ করল। তার মুখ থেকে যেন কেউ রক্ত শুষে নিয়েছে। ইয়াসির নেশাগ্রস্ত গলায় বলল, কি কি হয়েছে? ফাজিয়ার খালা বলল, ফাজিয়া ঘরে নেই। বুঝলাম না, কি বললেন? বারবার বলা সত্ত্বেও ও ঘর আটকে ঘুমিয়েছিল। মাঝরাতে শব্দ হতে আমার ঘর থেকে বেরিয়ে দেখলাম ফাজিয়ার ঘরের দরজা খোলা। ও ও ও ঘরে নেই। ইয়া আল্লাহ, এবার কি হবে? ইয়াসিরের চোয়াল শক্ত হলো। যা হবার তাই হবে, কোথায় আর পালাবে? ফাজিয়া বেটি, আমার সোনার টুকরো মেয়ে, কোথায় তুই? আব্বা এভাবে ঘরে ঢুকত। ফাজিয়া ঝাঁপিয়ে পড়তো আব্বুর বুকে। যত রাতই হোক, যত কাজেই ব্যস্ত থাকুক আব্বু, তার সঙ্গে বাড়ি ফিরে খেলবেই। আর একটু বড় হলে ফাজিয়া তাদের বাড়ির এক গোপন কথা জানতে পেরেছিল। দুই দেশের যুদ্ধের হাত থেকে বাঁচতে গিলগিটের বাসিন্দারা এককালে ভূগর্ভস্থ সুড়ঙ্গ বানিয়েছিল। সবার বাড়ির নিচে কুঠুরি ছিল। বাবা দেখিয়েছিল তাদের বাড়ির নিচের কুঠুরিটা। তার ঘরের কাঠের পাটাতন সরিয়ে বাড়ির নিচের কুঠুরিতে লুকিয়ে থাকত লুকোচুরি খেলতে খেলতে। বহুদিন সেই কুঠুরি ব্যবহৃত হয়নি। ঘুমোলেও ঘুম আসছিল না ফাজিয়ার। কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে দিচ্ছিল প্রতিনিয়ত। মাঝরাতে ঠকঠক শুনে ঘুম ভেঙে গেল তার। প্রথমে ভাবল কেউ দরজায় আওয়াজ করছে। সে দরজা খুলল, কেউ নেই। পরক্ষণেই বুঝল শব্দটা মেঝে থেকে আসছে। খাটের তলায় ছুরি রাখা থাকে, সেটা হাতে নিয়ে অতি সন্তর্পণে পাটাতন খুলল সে। ইফতিকার চাচা! আনন্দে চেঁচিয়ে উঠতে যাচ্ছিল সে। এক অজানা লোককে নিয়ে কুঠুরির সিঁড়ি বেয়ে তার ঘরে উঠে এসে চাচা বলল, ফাজিয়া তৈরি? টানেলের কথা তুমি কি করে জানলে চাচা? আনন্দে তার কথা বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। ওরা কি করে জানবেন? গিলগিটের লোকেরা থোড়ি গিলগিটের সব সিক্রেট জানেন। এসব কাজ আমাকেই করতে হলো। চলুন, এখন সিনেমার মতো কান্নাকাটি করলে হবে না। যে কথা বলল, ফাজিয়া তার দিকে তাকিয়ে ইফতিকারের দিকে তাকালো। ইফতিকার বলল, ও ঠিকই বলেছে, ওই নিয়ে এসেছে। চলো চলো, দেরি করো না আর। তোমার ঘরের বাইরে জাসুস ভর্তি হয়ে আছে। ফাজিয়া একটা ব্যাগে যা হাতের কাছে পায় তাই গুছিয়ে নিল। ইফতিকার বলল, চলো। ফাজিয়া সিঁড়ি বেয়ে নেমে চলল। তার পেছনে ইফতিকার আর সৈকত। নিচে হামিদ অপেক্ষা করছিল। সৈকত পাটাতন বন্ধ করে দিয়ে নিচে নেমে বলল, কাঠের মেঝে হলেও পরে বুঝতে পারবে, তাই না? হ্যাঁ, আমার ঘরের দরজাটাও খোলা রইল। ঠিক আছে, থাকুক, আর ফিরতে হবে না। চলুন। হামিদ টর্চ জ্বালিয়ে পথ দেখিয়ে নিয়ে গেল। ফাজিয়া দেখল কুঠুরির একটা অংশেও পাটাতনের দরজা ছিল। সেটা খুলেই এরা এসেছে। সে এই পথ জানত না, আব্বু জানত হয়তো। টানেলের ভেতর অতটা শীত নেই। ফাজিয়া তবু কাঁপছিল। তার বিশ্বাস হচ্ছিল না এটা সত্যি ঘটছে। ইফতিকার চাচা তাকে নিতে আসবে বিশ্বাস হচ্ছিল না কিছুতেই। খানিকক্ষণ পরে আরেকটা ছোট কুঠুরিতে প্রবেশ করে সিঁড়ি বেয়ে একটা ঘরে প্রবেশ করল সবাই। খালেদ সেখানে বসেছিল। ফাজিয়াকে দেখা মাত্র সসম্মানে উঠে দাঁড়ালো। ফাজিয়ার আব্বু সবার অত্যন্ত সম্মানের পাত্র ছিলেন। ফাজিয়া হাঁপাচ্ছিল। সৈকত বলল,
কিছুক্ষণের মধ্যেই খবর হয়ে যাবে। আমাদের তার আগে গিলগিট ছাড়তে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের চেকপোস্ট পেরোতে হবে। আরে সকালের আগে অবধি তো সময় আছে আমাদের কাছে। না না না, আমি অতক্ষণ অ্যাফোর্ড করতে পারবো না। লাদাখ বর্ডারের দিকে যাবেন বলছিলেন না? পারবেন না। আমি খোঁজ নিলাম, ওদিকটা লস্কর ঘিরে রেখেছে। সে তো জানা কথা। ঠিক আছে, আমরা আজ রাতের মধ্যে তাহলে চিলাস পৌঁছতে পারলেও অনেকটা এগিয়ে থাকা যাবে। আপনি বোরখা পরুন, বেরোনো যাক। ফাজিয়া ব্যাগ থেকে বের করে বোরখা পরে নিল। তারা বাড়িটা থেকে বেরোলো। পুরো পরিত্যক্ত বাড়ি। বেরোনোর আগে হামিদ চুপ করে দাঁড়ালো। এই বাড়িটা তারই। খালেদ হামিদের কাঁধে হাত রাখল। মন খারাপ করে লাভ নেই ভাই, চলো। যদি সত্যি ভালো দিন আসে, এই বাড়িটাই আবার নতুন করে তৈরি করা যাবে। হামিদ চোখ ভর্তি জল নিয়ে গাড়িতে উঠল। চেকপোস্টে জওয়ানদের ভিড় কম। ফাজিয়া কাঠ হয়ে বসেছিল। গিলগিটে ঢোকবার জন্য যতটা সতর্কতা নেওয়া হয়, বেরোনোর জন্য অতটা নেওয়া হয় না। চেকপোস্টে কোনো চেকিং ছাড়াই তাদের গাড়িকে ছেড়ে দিল। ইফতিকার বলল, পরম করুণাময় আল্লাহ আমাদের রক্ষা করুন। ফাজিয়া কাঁদছিল। নিজের বাড়িতে আর কোনোদিন হয়তো সে ফিরতে পারবে না। রাত 2টো। আইএসআই চিফ রফিক আহমেদ করাচিতে তার বাড়িতে শুয়েছিলেন। ফোন বেজে উঠল। সিক্রেট সার্ভিসের নাম্বার। রফিক তাড়াতাড়ি ফোন ধরলেন। সিক্রেট সার্ভিস নাম্বার? হ্যাঁ বলুন। জনাব, বাজ পাকিস্তানে ঢুকেছে, জায়দান থেকে এন্ট্রি নিয়েছিল। রফিক উঠে বসলেন। পারপাস? জানি না জনাব। এখন আছে কোথায়? জানি না জনাব। তাহলে জানোটা কি? বাজ পাকিস্তানে ঢুকেছে জনাব। ফোন কেটে গেল। রফিক পরপর 10 জায়গায় ফোন করলেন। তার চোয়াল শক্ত হলো। এইবার ছাড়া যাবে না। অনেকবার হাত থেকে বেরিয়ে পালিয়েছে। এইবার কিছুতেই ছাড়া যাবে না। অন্ধকার হলেও যথেষ্ট জোরে গাড়ি চলছিল। সৈকত হঠাৎই ফাজিয়ার দিকে হাত বাড়িয়ে হেসে বলল, আমি সৈকত। আপনাদের আইএসআই ভালোবেসে আমাকে বাজ বলে ডাকে। ফাজিয়া হাত মেলালো না। পরপুরুষদের সঙ্গে তারা হাত মেলায় না। ভোর 6টাতেই ঘুম ভেঙে গেল এনার। চীনের ডেলিগেটদের সঙ্গে সে গিলগিটে এসেছে। প্রথমে ঠিক করেছিল সে দেশে ফিরে যাবে। পাকিস্তান থেকেও যথেষ্ট চাপ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল প্রচুর সমস্যা হবে যদি গিলগিটে একা মেয়ে সাংবাদিক যায়। এনা শোনেনি, চলে এসেছে। প্রচুর সিকিউরিটিতে তাদের একটা হোটেলে রাখা হয়েছে। তবু একরাশ হৈ হৈ আর গাড়ির হর্নের শব্দে ঘুম ভেঙে গেল তার। এরকম শব্দ হলেই ড্যানিয়েলের কথা মনে পড়ে যায়। প্রবল শীত গিলগিটে। হাই অল্টিটিউডের জন্য প্লেন থেকে নেমে শ্বাসকষ্টও হয়েছে প্রথম দিকে। ড্যানিয়েল ঠিকই বলতো, এই অঞ্চলের সৌন্দর্য অসাধারণ। হোটেলের জানলা দিয়ে এনা দেখল গোটা এলাকায় সেনা নেমে গেছে। ঘর থেকে বেরিয়ে দেখল হোটেলের প্রতিটা ঘরে আইডি চেক হচ্ছে। এনার নিরাপত্তারক্ষীরা তার রুমের বাইরে থাকে। তাদের জিজ্ঞেস করতে জানা গেল ইয়াসির হোসেনের যার সঙ্গে বিয়ে হবার কথা ছিল সেই মেয়েকে পাওয়া যাচ্ছে না। রাত থেকে এলাকার প্রতিটি জায়গায় তল্লাশি শুরু হয়েছে। এনা তৈরি হয়ে নিল, এই স্কুপ ছাড়া যাবে না। তাদের হোটেলেই ইসলামাবাদ থেকে আসা পাকিস্তান আর্মির বেশ কয়েকজন উচ্চপদস্থ অফিসার উঠেছেন। তারা চিন্তিত মুখে ঘোরাফেরা করছিলেন। এনাকে দেখে এড়িয়ে যেতে শুরু করলেন তারা। ডিনার টেবিলে একজন ইসলামাবাদের সাংবাদিকের সঙ্গে আলাপ হয়েছিল গতকাল। নাম সিরাজ। এনা দেখল সিরাজ ব্যস্ত হয়ে কোথাও যাচ্ছে। সে সিরাজের কাছে দৌড়ে গিয়ে বলল, তুমি কোথায় যাচ্ছ? সিরাজ বলল, আর্মি ক্যাম্পে। আপনার না যাওয়াই ভালো। কেন? সিরাজ চারিদিকে তাকিয়ে নিয়ে বলল, ইয়াসির হোসেন অত্যন্ত প্রভাবশালী অফিসার।
এই বিয়েটার মিডিয়ায় ওয়ার্ল্ড কভারেজ হচ্ছে। পাকিস্তান মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও এখানে চলে এসেছেন। এখন যদি ইয়াসির হোসেনের উডবিকে না পাওয়া যায় তাহলে কেয়ামত হয়ে যাবে। যেগুলো বললে তার সবটাই আমি জানি, এতে আমার না যাওয়ার কি আছে? আপনার নিরাপত্তার জন্যই বলছি। শুধু আর্মি ক্যাম্প না, আমার অ্যাডভাইস হলো আপনি পারলে আজকেই ইসলামাবাদে চলে যান। আশা করি আপনাদের এম্বাসি আজকেই কোনো একটা স্টেপ নিয়ে নেবে। এত ভোরেই হোটেলের প্রতিটা ঘরে পাকিস্তানি আর্মির ব্যস্ততা দেখে এনা বুঝল সিরাজ ভুল কিছু বলেনি। সে তার ঘরে গিয়ে তার বস স্টিভকে ফোন করল। স্টিভ বলল, এনা, ওখানে এখন ভোর না, কি হয়েছে? এনা সবটা বলে বলল, স্টিভ, আমি আর্মি ক্যাম্পে যেতে চাই, এরা যেতে বারণ করছে, কি করব? স্টিভ একটু ভেবে নিয়ে বলল, দেখো এনা, ওখানে শুধু আর্মি অপারেট করে না, অন্য টেরোরিস্ট অর্গানাইজেশনগুলো সমানভাবে অপারেট করে। তুমি দূরে থাকো, আমারও তাই মনে হয়। ওকে, আমি দেখছি কি করা যায়। বাই দ্য ওয়ে, মেয়েটা কোনো নোট লিখে গেছে? না। তাহলে হয় পালিয়েছে, নয়তো কোনো অর্গানাইজেশন মুক্তিপণের জন্য কিডন্যাপ করেছে। যাদের সবকিছু হতে পারে। সো স্টে অ্যালার্ট, কোথাও যেতে হবে না, শুধু চোখ কান ব্যবহার করো। আই রিপিট, চোখ কান ব্যবহার করো শুধু। এনা ফোন রেখে তার পাশের ঘরের চীনা সাংবাদিকের দরজায় নক করল। এই মেয়েটার নাম এনা মনে রাখতে পারে না, তবে মেয়েটা ভাঙা ভাঙা ইংরেজি বলতে পারে। চীনাদের এখানে আদর অনেক বেশি। চীন আর পাকিস্তানের বন্ধুত্বের নমুনা গিলগিট দেখছে। এখানে প্রচুর প্রজেক্ট চীনের আর্থিক অনুদানে হচ্ছে। আর্মির কোনো জওয়ান কোনো চীনের সাংবাদিকের ঘরে ঢু মারছে না। মেয়েটা দরজা খুলে তাকে দেখে বলল, কি হয়েছে? আমি আর্মি ক্যাম্পে যেতে চাই, আমার সঙ্গে কেউ নেই বলে আমাকে যেতে দিচ্ছে না। আমি কি তোমাদের সঙ্গে যেতে পারি? মেয়েটা জানালো সে ঘরে ঘুমোচ্ছিল, এত কিছু হয়ে গেছে জানতই না। মেয়েটা বেজিংয়ে তাদের হেড অফিসে ফোন করল। কিছুক্ষণ পর বলল, তুমি আমাদের সঙ্গে আর্মি ক্যাম্পে যেতে পারো, আমাদের জন্য স্পেশাল কনভয় থাকছে। এনা আর ভাবল না, মেয়েটার প্রস্তাবে রাজি হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে আর্মি ক্যাম্পে পৌঁছল চীনা সাংবাদিকদের কনভয়। আর্মি জওয়ানরা গেট বন্ধ করে দিয়েছে, তবু মিডিয়া ভিড় করে দাঁড়িয়ে আছে। ক্যাম্প থেকে একটা কনভয় বেরোলো, সেটা পেছন পেছন সবাই ছুটল নিজেদের গাড়িতে। চীনা মেয়েটি এনাকে বলল, এটাই সেই শিয়া নেতার বাড়ি। এনা দেখল পাকিস্তানি সেনা বাড়ির সব আসবাবপত্র রাস্তায় বের করে দিয়েছে। এত সকালেও প্রবল ভিড় হতে শুরু করেছে রাস্তায়। গিলগিটে যাওয়ার পথে আর্মির চেকিং যারা করেছিল তাদের কারো গাড়ি দেখা গেল না চিলাস ভ্যালি ফেরার সময়। উল্টে রাস্তায় একটার পর একটা পাকিস্তানি আর্মির গাড়িকে গিলগিটের দিকে যেতে দেখা গেল। সৈকত বলল, চিলাস ভ্যালিতে কোনো আস্তানা জানা আছে নাকি ইফতিকার সাহেব? ফাজিয়া চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। ইফতিকার সেটা দেখে নিয়ে বলল, বাচ্চাটার উপর দিয়ে এই কদিন ধরে কি পরিমাণ মানসিক চাপ গেছে সেটা অনুমান করার চেষ্টা করছি। আচ্ছা, আমরা যেখানে গাড়ি নিয়ে অপেক্ষা করেছিলাম সেই বাড়িটায় থাকলে হবে না? সৈকত মাথা নাড়ল। না, রাস্তার পাশে, বেশ ঝুঁকিপূর্ণ ব্যাপার। তাহলে আমরা কি আজকে দাসু চলে যাব? খালেদ পারবে এতটা ড্রাইভ করতে? খালেদ বলল, করতেই হবে, আমি টেনে দেবো যতই কষ্ট হোক, কিন্তু চেকপোস্ট এলে দেখা যাবে। যতটা পারা যায় গিলগিট থেকে দূরে চলে গেলেই ভালো। কোনো সমস্যা নেই, তাই হোক। সিন্ধু নদের পাশ দিয়ে ভাঙাচোরা রাস্তা দিয়ে গাড়ি কোনো মতে এগোতে থাকল। ভোরের আলো প্রকট হবার আগেই তারা দাসুর রাস্তা ধরে নিল। দাসুর রাস্তার হালও তথই বচ। ফাজিয়া চোখ খুললে ইফতিকার বলল, কি বেটি, খিদে পেয়েছে? আমি কোথায় যাব চাচা? তুমি বলো, তুমি কোথায় যেতে চাও? জানি না। আপনি আমার সঙ্গে ইন্ডিয়া যাচ্ছেন ফাজিয়া। ইফতিকার সৈকতের দিকে রাগী চোখে তাকালো। সেটা আবার কখন ঠিক হয়েছে? আপনি তাহলে বলুন, ফাজিয়া এখানে থাকলে ওর নিরাপত্তায় কোনো সমস্যা হবে না?
আমাকে এই ব্যাপারে চিফের সঙ্গে কথা বলতে হবে। দিল্লি থেকে অনুরোধ এলে তবে ভাবতে পারি। আপনাকে কিভাবে বিশ্বাস করব? দিল্লির অনুরোধের জন্য অপেক্ষা করে থাকলে আপনাদের মেয়েকে আর বাঁচাতে হবে না। যেখানে মেয়েদের মতামতের বিরুদ্ধেই তার বিয়ে হয়ে যাচ্ছে, তাদের থেকে বেশি কিছু আশা করা যায় না। ও আচ্ছা, তাই নাকি? ইন্ডিয়াতে বুঝি মেয়েরা তাদের পছন্দ মতোই বিয়ে করে? হ্যাঁ, কোনো রকম জোর জবরদস্তি করা হয় না? আর কার কি হবে জানি না, তবে ইন্ডিয়াতে ফাজিয়াকে কেউ জোর জবরদস্তি করে বিয়ে দেবে না, এটুকু বলতে পারি। আমি এই বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত দিতে পারছি না। প্রতিটা সেকেন্ড মূল্যবান এখন, সেটা বুঝতে পারছেন? পাকিস্তানি আর্মি ছেড়ে দেবে ভেবেছেন? আমি এই দেশে থাকবো না, এখানে থাকার কোনো ইচ্ছে নেই আমার। ইফতিকারের ফোন বাজল। ইফতিকার কিছুক্ষণ কথা বলে ফোন রেখে মাথায় হাত দিল। সৈকত বলল, কি হয়েছে? ফাজিয়াদের বাড়ি তল্লাশির নামে পুরো খালি করে দেওয়া হয়েছে। নেহাত বিদেশি মিডিয়া রয়েছে, নয়তো এতক্ষণে ওই বাড়ি পুড়িয়ে দিত ওরা। অ্যাজ এক্সপেক্টেড, ওরা গিলগিট সার্চ করবে, একই সঙ্গে মরিয়া হয়ে ফাজিয়াকে খুঁজে বেড়াবে। আমাদের হাতে সময় খুব কম, খুব। ওরা আমাদের বাড়িটাকেও পুড়িয়ে দেবে? হ্যাঁ, ওরা এই কাজটা খুব ভালো পারে। ফাজিয়া দুহাতে মুখ ঢাকল। আমাদের কাছে কিছু আরডিএক্স থাকলে ওই টানেলের ভিতরে রেখে আসা যেত। সময় থাকলে সেটা করতাম নিজের হাতে। সেটা না করে ভালোই করেছ। রক্তপাতহীন নিঃশব্দ এক্সট্রাকশন এখনো অবধি পাকিস্তান জানে না কারা এই কাজটা করেছে, তবে জেনে যাবে। আমাদের হাতে খুব কম সময় আছে। দাসু থেকে মুজফ্ফরাবাদ হয়ে ইন্ডিয়া ঢুকবেন, সব থেকে টাফেস্ট রুট। সামান্য ভুলচুক হলে কেউ বাঁচবেন না। না, মুজফ্ফরাবাদ থেকে ফাজিয়াকে ইন্ডিয়াতে ঢোকানো অসম্ভব। ইসলামাবাদ ছাড়া আর কোনো অপশন নেই এই মুহূর্তে। ইলিয়াস ভাইকে ফোন করুন, বেশ কয়েকদিন গা ঢাকা দিতে হবে আমাদের। ইফতিকার ইলিয়াসের নাম্বার ডায়াল করল। রাত 10:30টায় ইলিয়াস খান বাড়িতে ঢুকল। হোটেল থেকে রাতের খাবার খেয়ে এসেছে। বাড়ির তালা খুলে ঘরে ঢুকে ইলিয়াস টিভি চালালো। সব কটা খবরের চ্যানেল ঘুরে আশ্বস্ত হওয়া গেল যে এখনও কেউই বাইরের কারো হাত আছে বলে ব্যাখ্যা করেনি। ফাজিয়ার কোনো গোপন প্রেম আছে কিনা সে সংক্রান্ত গবেষণা চলছে। ইয়াসির হোসেন মিডিয়ায় জানিয়ে দিয়েছে কী কী চক্রান্ত হতে পারে, তা নিয়ে পাকিস্তান আর্মি বিস্তারিত পর্যালোচনা করছে। রাত 11:30 পর্যন্ত টিভি দেখে ইয়াসির টিভি বন্ধ করে তার ঘরে গেল। পোশাক বদলে বাড়িতে তালা দিয়ে গ্যারেজ থেকে গাড়ি বের করল। খানিকটা যেতেই পুলিশ গাড়ি আটকালো। ইলিয়াস কাঁচ নামাতে পুলিশ জিজ্ঞেস করল, এত রাতে কোথায় যাবেন? ইলিয়াস বলল, নাইট শিফট আছে। পুলিশ আই কার্ড দেখতে চাইল। ইলিয়াস দিল। বেশ কিছুক্ষণ সময় নিল। ইলিয়াস বুঝল ঘুষ খেতে চাইছে। সে অপেক্ষা করল এরা কি চায় সেটা বোঝার জন্য। সব কাগজ দেখে মিনিট 20 পরে সে ছাড়া পেল। বেশ খানিকক্ষণ ড্রাইভ করে ইসলামাবাদের বাইরে এক বস্তিতে গাড়ি দাঁড় করিয়ে অনেকটা রাস্তা হেঁটে একটা ঝুপড়ির সামনে পৌঁছে পেছন ফিরে দেখে নিল তাকে কেউ দেখছে কিনা। আশ্বস্ত হয়ে ঝুপড়িতে ঢুকল সে। রাত প্রায় 1টা বাজে। 3 জন বয়স্ক লোক এত রাত্রেও তার অপেক্ষা করছিল। ইলিয়াসকে দেখে 3 জনেই উঠে তাকে আলিঙ্গন করে বলল, মিশন সাকসেসফুল, সুবহানাল্লাহ। ইলিয়াস বলল, ওরা ইসলামাবাদেই আসছে, আপনারা এবার বলুন কি চান। একজন বলল, আমাদের মেয়েকে তেহরানে নিয়ে যাব, ওখানে নিরাপদে থাকবে। অসম্ভব। বালুচিস্তান বা আফগান রুট থেকে ফাজিয়াকে বের করা অসম্ভব। শুধুমাত্র পাক আর্মি নয়, বেশ কয়েকটা সংগঠন ফাজিয়াকে খুঁজে বেড়াচ্ছে। আমাদের ইন্ডিয়া রুট ইউজ করতে হবে। বয়স্ক মানুষ 3 জনই অসন্তুষ্ট হলেন। ইলিয়াস বেশ কিছুক্ষণ তাদের বোঝালো যে পাকিস্তান থেকে ফাজিয়াকে পশ্চিম দিক থেকে বের করা কতটা কষ্টসাধ্য কাজ। একজন বৃদ্ধ অনেকক্ষণ তার দাড়িতে হাত বুলিয়ে বললেন, ইন্ডিয়া থেকে তেহরানে পাঠানো যাবে? ইলিয়াস বলল, হ্যাঁ, অনায়াসে। তাহলে তাই হোক, কিন্তু ইন্ডিয়াতে কে নিয়ে যাবে? সেটা আমি দেখছি কি করা যায়। আমাকে এখন ইজাজত দিন।
আমি ফিরব। তিনজনের অনুমতি নিয়ে ইলিয়াস বেরোলো। গাড়ির কাছে এসে চারদিক দেখে গাড়িতে উঠে আবার নিজের বাড়ির দিকে গাড়ি নিয়ে এগোলো। গাড়ির মিউজিক সিস্টেমে হালকা গান বাজছে। রাতে একেবারেই ট্রাফিকের ঝঞ্ঝাট নেই। ইলিয়াসের বাড়ি পৌঁছতে দেরি হলো না। বাড়ির সামনে গাড়ি দাঁড় করানোর 30 সেকেন্ডের মধ্যে তার বাড়ির সামনে একটা জিপ এসে দাঁড়ালো। ইলিয়াসের হৃদস্পন্দন বেড়ে গেলেও সে প্রাণপণে মাথা ঠান্ডা রাখবার চেষ্টা করছিল। আলী গাড়ি থেকে নামলো, বলল, এত রাতে কোথায় গেছিলেন? আপনার ডিউটি তো রাত 10টায় শেষ হয়েছে। একটা কাজে বেরিয়েছিলাম। আলী সিগারেট ধরালো। কী কাজে? ইলিয়াস বলল, ব্যক্তিগত কাজে। ও, বলা যাবে না? ইলিয়াস মাথা নাড়ল। চলুন, অনেক কথা জানার আছে আপনার থেকে। গাড়িটা গ্যারেজে রেখে গ্যারেজে তালা দিয়ে চলুন। জি জনাব। সে গাড়িতে উঠল। আলী হঠাৎ তার গাড়ির দরজা খুলে তার পাশে বসে বলল, চলুন। গ্যারেজে না, যেখানে যেতে বলছি চলুন। ইলিয়াস গাড়ি স্টার্ট দিল। আলী তার রিভলভার বের করে সেটাকে দেখতে দেখতে বলল, শহর ছাড়িয়ে চলুন, আমার আসলে একটু তাজা হাওয়া দরকার। সারাদিন অনেক পরিশ্রম গেছে। ইলিয়াস প্রাণপণে স্বাভাবিক থাকার চেষ্টা করতে করতে গাড়ি চালাতে লাগলো। হাইওয়ে ধরে কিছুক্ষণ পর গাড়ি শহর ছাড়তে আলী বলল, ব্যাস ব্যাস ব্যাস, দাঁড় করিয়ে দিন। হ্যাঁ। ইলিয়াস গাড়ি দাঁড় করালো। আলী বলল, গাড়ি থেকে নামুন। ইলিয়াস নামলো। আপনি শিয়া? হ্যাঁ। গিলগিটের বাসিন্দা? ইলিয়াস মাথা নাড়ল। আমি আরেকবার প্রশ্ন করছি, ইন্ডিয়ান কনসুলেটে আপনি কেন গেছিলেন? ইলিয়াস আগের উত্তরই দিল। আলী ফোন বের করলো, একটা ছবি বের করে তার দিকে দেখালো। এটা চিনতে পারছিস? ইলিয়াস দেখল তার আর র চিফের ছবি। 6 মাস আগে র চিফ ইসলামাবাদে এসেছিলেন সরকারি কাজে। আলী বলল, কতদিন লাগলো সত্যিটা বের করতে? কতদিন লাগলো? আমাদের কি গাধা বলে মনে হয়? হ্যাঁ। ইলিয়াস উত্তর দিল না। আলী বলল, হাঁটতে শুরু কর, পিছনে ফিরবি না। যা, তোর গাড়িটা আমি নিলাম, গাদ্দারির টাকায় কেনা তো, আমার কাজে লাগবে। ইলিয়াস হাঁটতে শুরু করলো। আলী ইলিয়াসের দিকে বন্দুক তাক করে বলল, জাহান্নামে যা। ইলিয়াস হোঁচট খেয়ে পড়ে গেল। আলী হো হো করে হাসতে হাসতে বলল, হয়ে গেল ইন্ডিয়ান স্পাই কুত্তা। দম বেরিয়ে গেল তো? পাকিস্তানের সামনে পড়লে তোদের এই অবস্থাই হয়, সব তেল বেরিয়ে যায় সালা কুত্তা। আলীর কথা শেষ হবার আগেই ইলিয়াস তার জুতোয় লুকিয়ে থাকা রিভলভার বের করে নিখুঁত নিশানায় আলীর পায়ে গুলি করল। আলী প্রস্তুত ছিল না, তীব্র যন্ত্রণায় পড়ে গিয়ে কাতরাতে লাগলো। ইলিয়াস দৌড়ে এসে আলীর রিভলভারটা লাথি মেরে দূরে সরিয়ে দিল। আলী গজরাতে লাগলো। বাঁচবি না, দেখে নেবো তোকে আমি। ইলিয়াস আলীর মুখে সজোরে লাথি কষালো। আলী ছিটকে পড়ল। আলী কাতরাতে শুরু করলো এবার। ইলিয়াস বলল, জাহান্নামে গিয়ে মাথার চুল ছিঁড়িস। কাকা আমাকে নিয়ে বেরিয়েছিলি ভেবে। আলীর কপাল লক্ষ্য করে গুলি চালালো ইলিয়াস। বুলেট আলীর তৃতীয় নয়নের মাঝখান দিয়ে ঢুকলো। ইলিয়াস সময় নিল না, নিস্তব্ধ রাস্তায় তার গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। আস্তানা বদলের সময় এসেছে। নয়াদিল্লি, প্রতিরক্ষা মন্ত্রীর আবাসন। সকাল 7:30। র চিফের গাড়ি ঢুকল। মন্ত্রী চিন্তিত মুখে বসেছিলেন। চিফ মন্ত্রীর ঘরে ঢুকতেই মন্ত্রী বললেন, এসো, কি আপডেট? চিফ বললেন, না, কোনো আপডেট নেই। আরে আমি তো সেটাই জানতে চাইছি, কেন আপডেট নেই? গিলগিট থেকে কি আপডেট আছে? ফোনে পাওয়া যাচ্ছে না স্যার। ইসলামাবাদে যার সঙ্গে মিশনটা নিয়ে যোগাযোগ করেছিলাম তার ফোনও পাওয়া যায়নি। আমেরিকান সাংবাদিক খুনের জন্য তার উপর নজর পড়েছে ISI-এর।
মানেটা কি? আমেরিকান সাংবাদিক খুনে জড়িত ইনফরমারের সঙ্গে আমরা কাজ করছি নাকি? না না, তা নয়। যে হোটেলে ওই সাংবাদিক ছিল সেই হোটেলে আমাদের ইনফর্মার কাজ করে। ওই দিন ছেলেটা কাজে যায়নি অন্য কোনো কারণে। এরা ভাবছে ও কোনোভাবে জড়িত, তাই হি ইজ আন্ডার দেয়ার রাডার। ও, তাহলে ঠিক আছে। শোনো, তুমি এই মুহূর্তে মিশন অ্যাবার্ট করতে হবে। পিএম আমার কাছ থেকে শোনার পর থেকেই ভীষণ চিন্তিত হয়ে আছেন। ওর কথা অনুযায়ী এ ব্যাপারে আমাদের জড়িয়ে যাওয়া খুব বাজে ব্যাপার হবে। যদি তোমার লোক ধরা পড়ে তাহলে পাকিস্তান এটা নিয়ে একটা বড় ইস্যু করে দেবে। যদি কোনোভাবে যোগাযোগ হয় তবে ওকে বলে দাও দেশে ফিরে আসতে। আর যদি সব করিডোর বন্ধ থাকে তাহলে যতদিন বন্ধ থাকবে ততদিন পাকিস্তানেই থাকতে বলে দাও। কিন্তু এই মিশনের অনুমতি তো আপনি দিয়েছিলেন। আমি পিএম এর সঙ্গে কোনো আলোচনা না করেই দিয়েছিলাম। ভেবেছিলাম এই মিশনটা করতে পারলে আমাদের লাভ হবে, কিন্তু তোমার লোক যদি ধরা পড়ে যায় তাহলে পুরো নাক কাটা যাবে। আমি এখন এই ব্যাপারে কিছু করতে পারবো না স্যার। আমি নিজেও জানি না আমার লোক এখন কোথায় কি অবস্থায় আছে। পিএম আমার উপর ভীষণ রেগে গেছেন। বারবার বলে যাচ্ছেন কেন আমি কোনো রকম আলোচনা না করে তোমাকে এগিয়ে যাওয়ার পারমিশন দিলাম। এখন পিছনের উপায়ও নেই। ঠিক আছে, একটা কাজ করা যাক। আমাদের লোক যখনই তোমাকে জানাবে তার এক্স্যাক্ট পজিশন কি, তুমি তাকে বলে দাও দেশে ফিরে আসতে। বাকি কি করতে হবে তুমি জানো, তাই আলাদা করে কিছু বলছি না। বাই এনি চান্স মেয়েটাকে আমরা কি নিয়ে আসতে পারি? আমরা মেয়েটাকে নিয়ে কি করব? পাকিস্তান যদি বলে বসে যে ওদের দেশের ব্যাপারে আমরা হস্তক্ষেপ করছি? আমি যতদূর জানি স্যার, গিলগিট আমাদের দেশেরই অংশ। আমাদের দেশের ম্যাপ এখনো তাই বলে। তাহলে এখানে পাকিস্তানের কথা কেন আমাদের মানতে হবে? হ্যাঁ, গুড পয়েন্ট। জানো, কাল রাত থেকে আমি ঘুমোতেই পারিনি। আপনি ভাববেন না স্যার, আমাদের বেস্ট এজেন্ট এখন এই মিশনে আছে। এই অপারেশন সাকসেসফুল হবেই। কিপ মি আপডেটেড। আমি দেখছি পিএমকে কিভাবে বোঝাতে পারি। চিফ উঠলেন। মন্ত্রীর ঘর থেকে বেরিয়ে গাড়িতে উঠে ফোন বের করে বেশ কয়েকটা নাম্বারে ফোন করলেন। সব নাম্বার সুইচ অফ বলছে। একবার ভাবলেন ইসলামাবাদে হাই কমিশনারকে ফোন করবেন, পরক্ষণেই প্ল্যান ক্যান্সেল করলেন। ঠিক কী অবস্থায় এই মুহূর্তে সৈকত আছে না জেনে কিচ্ছু করা যাবে না। তার অফিসে পৌঁছলেন চিফ। কন্ট্রোল রুমে পৌঁছলেন। তাকে দেখে বাকি অফিসাররা সালাম করলেন। চিফ বললেন, কোনো ফোন এসেছে? উত্তর এলো, নেগেটিভ স্যার। এক্সিট করিডোর কি কি অ্যাক্টিভ আছে এখন খোঁজ নাও তো। ওকে স্যার। চিফ চিন্তিত মুখে দাঁড়িয়ে রইলেন। ইলিয়াস খানের ফোন পাওয়া গেলে কিছুটা চিন্তা মুক্তি হতো, সেটাও পাওয়া যাচ্ছে না। দাসুতে পৌঁছে গাড়ি গ্রামের ভেতর নিয়ে গেল খালেদ। ভোরের দিকে একটা পরিত্যক্ত মসজিদের থেকে বেশ খানিকটা দূরে গাড়ি দাঁড় করিয়ে রেখে তারা মসজিদে আশ্রয় নিল। দাসু সিন্ধু উপত্যকায় অবস্থিত। এখানেও শীত প্রবল। মেঝেতে চাদর পেতে ফাজিয়াকে বসানো হয়েছে। ফাজিয়া গুটিসুটি মেরে বসে রইল। সৈকত বলল, এবার যা সিদ্ধান্ত নেওয়ার নিতে হবে। চিরুনি তল্লাশি শুরু হবে, আমাদের লোকেশন পেতে বেশিক্ষণ সময় লাগবে না। সৈকত ফাজিয়ার দিকে তাকালো। এই মেয়েটার কত বয়স হবে? এর মধ্যে ইয়াসিরের সঙ্গে বিয়ে দিয়ে দিত ওরা। আরও কত শত মেয়েদের মতেরা মতে বিয়ে দিয়ে দেওয়া হয়। একবারও জিজ্ঞেস করার প্রয়োজনটুকু বোধ করে না এরা। কাবুল কান্দাহারে তালিবানরা ফিরছে। মেয়েদের তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দেবে। রাজি না হলে পাথর ছুঁড়ে মেরে ফেলা হবে। সময় এগোনোর সঙ্গে সঙ্গে অন্ধকারের তো মুছে যাওয়ার কথা ছিল। তার হলো কোথায়? ফাজিয়া, কি চাও? আমার সঙ্গে ইন্ডিয়া যাবে? ফাজিয়া বলল, যাব। আমি পাকিস্তানে থাকতে চাই না। আর পাকিস্তান আমার দেশ না। ইফতিকার বলল,
কিন্তু বেটি, আমাদের সঙ্গে থাকলে তুমি নিরাপদ থাকবে। এদেশে আমরা কেউ নিরাপদ নই। ইফতিকার সৈকতের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে, এবার প্ল্যান বলুন। লাইন অফ কন্ট্রোলের দিকে এগোতে হবে। খালেদ রাস্তা চিনতে পারবে? চিনব, কিন্তু আপনি এলওসির কাছে পৌঁছলেও ইন্ডিয়া কি করে ঢুকবেন? ইলিয়াস খানের ফোন এখন পাওয়া যাচ্ছে? না। ঠিক আছে, এখন আমরা লাইন অফ কন্ট্রোলের দিকে রওনা দেব। সময় খুবই কম। খালেদ একটু বিশ্রাম করুক, অনেকটা ড্রাইভ করেছে। এত সোজা হবে বুঝি সবটা? আপনি কি চাইছেন? আমরা কয়েকদিন আন্ডারগ্রাউন্ড থাকি, বরং কয়েকদিন পর এমনিতেই সব ঠান্ডা হয়ে যাবে। এদেশ কোনোদিন ঠান্ডা হবে বলে আপনার মনে হয়? একটা না একটা সমস্যা আসতেই থাকবে। আপনি, খালেদ কিংবা হামিদ কাজ বন্ধ করে এত বছর আত্মগোপন করে থাকলে কারো কোনো সন্দেহ হবে না বলছেন? ইফতিকার চুপ করে গেল। আমি আপনার সঙ্গে আছি। ইফতিকার চাচা চাইলে ইসলামাবাদ ফিরে যেতে পারেন। আমি আপনাকে আর ফাজিয়াকে নিয়ে লাইন অফ কন্ট্রোল নিয়ে যাব। ওভাবে হবে না, ওভাবে হবে না। অত সহজে পাকিস্তান আর্মি আর ইয়াসির হোসেন সবকিছু ছেড়ে দেবে না। আমাকে তোমাদের দরকার পড়বে। ঠিক আছে, ফাজিয়া বেটি যখন এদেশে থাকতে রাজি নয়, তাহলে আমরা ওকে বরং ইন্ডিয়ায় পাঠানোর জন্য সব রকম চেষ্টা করব। আমাদের মেয়ের গায়ে যেন কোনো দাগ না পড়ে, আমি বলে রাখলাম। পড়বে না, আমি আছি তো। এক গাদা আখরোট কাজু বের করল হামিদ। সবাইকে দেওয়া হলো। খালেদের ফোন বাজল। খালেদ ফোন ধরল। একটু কথা বলেই ফোনটা সৈকতের হাতে দিল। সৈকত বলল, হ্যাঁ, আমি ইলিয়াস বলছি। সৈকত সোজা হয়ে বসল। বলুন। চিড়িয়ারা আমাকে সন্দেহ করছে। আমি যদিও কোনো সাংবাদিককে মারিনি, তবুও করছে। আমাকে আমার পুরনো আস্তানা ছাড়তে হয়েছে। আমি তেহরান পালাচ্ছি। এখন থেকে যা করবে তোমাকেই করতে হবে। ওপারের সঙ্গে যোগাযোগ করার একদম উপায় নেই। সব লাইন ওরা ট্যাপ করছে। যা করবে সাবধানে করবে। ভালো থেকো। ফোন কেটে গেল। সৈকত হতভম্ব হয়ে ফোনটা খালেদের হাতে দিয়ে বলল, সিমটা ফেলে দাও। আর কোনো সিম আছে? আছে। আপাতত ফোনে সিম লাগানোর দরকার নেই। দাসু আমাদের জন্য নিরাপদ নয়। খালেদ, চলো বেরোই। খালেদ উঠে পড়ল। চলুন। সকাল 10টা। ইসলামাবাদ হাইওয়ের পাশে আইএসআই চিফ রফিক আহমেদ দাঁড়িয়ে আছেন। টহলদারি দল আলীর মৃতদেহ খুঁজে পেয়েছে। আহমেদ প্রতিরক্ষা মন্ত্রীকে ফোন করতে ভয় পাচ্ছেন। মাথা কাজ করছে না। আলীর মতো একজন অফিসারের আচমকা মৃত্যু আইএসআইয়ের কাছে বিরাট আঘাত। রফিক আহমেদ অনেকক্ষণ ধরে পায়চারি করছিলেন। স্থানীয় টহলদারি দলের অফিসার এসে সালাম জানিয়ে বলল, জানাব, আমরা কি বডি পোস্টমর্টমের জন্য নিয়ে যাব? আহমেদ রাগী গলায় বললেন, আমি কি বারণ করেছি? এত দেরি করছেন কেন? যান। আর পোস্টমর্টমটা কি করবেন শুনি? হ্যাঁ, গুলি লেগে মারা গেছে এটা বোঝার জন্য পোস্টমর্টম করবার কিচ্ছু নেই। আলীর ফ্যামিলিকে বডি পাঠানো হোক। জি জানাব। অফিসার চলে গেল। আহমেদ মাথায় হাত দিয়ে কিছুক্ষণ পায়চারি করে দেশের প্রতিরক্ষা মন্ত্রীকে ফোনটা করেই ফেললেন। ও প্রান্ত থেকে ফোন ধরলেন মন্ত্রী। হ্যাঁ, বলুন। জানাব, আলী ইজ নো মোর। কাল রাতে একটা ইনভেস্টিগেশনে গিয়ে সাসপেক্টকে একা তুলে জেরা করতে গিয়ে। হোয়াট? এসব কি চাইল্ডিশ ব্যাপার স্যাপার? কি বলছেন আপনি? জি জানাব, আলী কি করে এই ভুলটা করলো বুঝতে পারছি না। তবে ড্যানিয়েল মার্ডারে আলীর সন্দেহ ঠিক বলেই মনে হচ্ছে। র্যাডিসনে যে লোকটি কাজ করত, মানে যার পিছু নিয়েছিল আলী, এই খুন তারই করা। আমরা অলরেডি ওর ঘর সার্চ করেছি স্যার। এখনো সন্দেহজনক কিছুই পাইনি। তবে পেলে অবশ্যই আপনাকে ইনফর্ম করছি। ইনফর্ম করার কিছু নেই আহমেদ। উই ডোন্ট হ্যাভ এনি টাইম। আমেরিকান মিডিয়া আমাদের পেছনে পাগলা কুকুরের মতো লেগে আছে। মিডিয়ায় দিয়ে দিন
ড্যানিয়েল খুনে এই ইলিয়াস খানের হাত আছে। আমেরিকান মিডিয়াতেও দিয়ে দিন, যেভাবে পারে গল্প দিয়ে যাক। আমি এখনো গিলগিটে আছি, এখানেও হালত খুব বিগড়ে আছে। ঠিক আছে, পরে কথা বলছি। আইএসআই চিফ তার সেক্রেটারিকে ডেকে সব নির্দেশ দিলেন। অস্থির হয়ে আরও কিছুক্ষণ রাস্তার ওপর হাঁটাহাঁটি করে গাড়িতে উঠে বসলেন। একদিকে বিদেশি ডেলিগেশন আসার কথা, অন্যদিকে লস্কর হিজবুল মাথায় চেপে বসে আছে। আর সব কিছুর পরে আলীর পাকামির জন্য আর কি কি উটকো বিপদ আসতে পারে তার কোনো আন্দাজ করা যাচ্ছে না। অফিসে ফোন করে ইলিয়াস খান সম্পর্কিত সব তথ্য বের করতে বলে দিলেন। যেটুকু বোঝা যাচ্ছে, এই ইলিয়াস খান মোটেও সুবিধার লোক নয়। আলী একে ফাঁকায় তুলে এনে জেরা করতে চেয়েছিল। এই আলীকে মেরে পালিয়েছে। রফিক আহমেদ লুকআউট নোটিশ জারি করতে বলে দিলেন। থানায় থানায় ইলিয়াস খানের ছবি পাঠাতে বললেন। রেডিশনে ফোন করে জানা গেল ইলিয়াস বেশ ভালো স্টাফ, কোনো সমস্যা নেই। আলীর একটা বাজে দোষ ছিল, ইনভেস্টিগেশন চলাকালীন ওর অবজারভেশনগুলো রিপোর্ট করতো না, কোথাও লিখেও রাখেনি। ভীষণ ওভার কনফিডেন্ট ছেলে ছিল, কাউকে বিশেষ বিশ্বাসও করতো না। এর ফলে যেটা হলো, ইলিয়াস সম্পর্কে জানতে আহমেদকে আবার নতুন করে শুরু করতে হবে। ইলিয়াসের বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়ালো। রফিক আহমেদ গাড়ি থেকে নেমে ইলিয়াসের বাড়িতে ঢুকলেন। পুলিশ আর তাদের লোক ভর্তি হয়ে আছে। আশেপাশের বাড়ি থেকে কৌতূহলী চোখে সবাই দেখছে। স্থানীয় থানার অফিসার এসে স্যালুট দিয়ে জানালো, প্রতিবেশীরা জানিয়েছে ইলিয়াস খুব ভালো মানুষ, কখনো কারো সাথে কাছে থাকে না। রফিক পোড়খাওয়া অফিসার, কারোর ওপর ভরসা না করেই নিজেই ইলিয়াসের বাড়িতে চিরুনি তল্লাশি শুরু করলেন। ড্রয়িং রুম, ডাইনিং রুম, বাথরুম, বেডরুম সব স্বাভাবিক। রফিক বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে দেওয়াল চেক করতে শুরু করলেন। সব ঘরের দেওয়ালই ঠিক আছে, কোথাও কোনো সমস্যা নেই। ইলিয়াস খানের আলমারি ভাঙা হয়েছে, কিচ্ছু পাওয়া যায়নি। পাকিস্তানি পাসপোর্ট আছে এই বাড়ির ঠিকানাতেই। সব কিছু নিখুঁত, পারফেক্ট। এটাই যেন বেশি সন্দেহ তৈরি করছে। বেশ কিছুক্ষণ সব দেখে শুনে রফিক হাল ছেড়ে দিয়ে বসলেন। আলী কি কি জেনেছিল এর ব্যাপারে? গিলগিট বিমানবন্দরে এনা সহ বাকি 3 জন বিদেশি সাংবাদিকদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে। আল জাজিরা সাংবাদিক হায়াতের পাশে এনার সিট পড়েছে। হায়াত এনার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলল, আপনি খুব সাহসী। আলাপ করার ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠেনি। এনা ম্লান হাসল। বিমান টেক অফ করতে এনা বলল, আচ্ছা, ওরা কি শিয়াদের বাড়ি ভাঙচুর করছে এখানে? বলতে পারবো না। বলতে চাইছেন না, তাই তো? হায়াত চোখ দিয়ে ইশারা করল। বিমানে পাকিস্তানি আর্মির কয়েকজনও আছেন। এনা তার ফোন বের করে নোটপ্যাডে লিখল, এখানে কি শিয়াদের উপর অত্যাচার হচ্ছে? হায়াত লিখল, শিয়ারা এখানে অত্যাচারিত হয়েই আছে। ঘটনাটার পর সেটা বাড়বে, এছাড়া আর কিছুই না। এবারের সফরটা যত দিন যাচ্ছে অভিশপ্ত হয়ে উঠছে। যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তানি আর্মি তাদের গিলগিট থেকে বের হওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। এর মানে দাঁড়ায় এরপর স্থানীয় মানুষদের ওপর এমন কোনো অস্ত্র প্রয়োগ হবে যেটা তারা মিডিয়াকে দেখাতে চায় না। এত সুন্দর একটা জায়গা, অথচ সব কিছুতে কত আড়াল। এনার ইচ্ছে ছিল ইয়াসির হোসেনের ইন্টারভিউ নেওয়ার, অনুমতিই পাওয়া গেল না। মেয়েটা নিজে পালিয়েছে নাকি কিডন্যাপ হয়েছে কেউ কোনো ক্লু বের করতে পারেনি। কোনো সংগঠন দায়ও স্বীকার করেনি, কোনো বিবৃতিও দেয়নি। গিলগিট বাল্টিস্তান এমনিতেই ভীষণ বিতর্কিত জায়গা। পাকিস্তানি আর্মির আগ্রাসনের ফলে এই অঞ্চল ভারতের হাত থেকে বেরিয়ে যায় অনেক আগেই। তারপর থেকেই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে শিয়ারা অত্যাচারিত হতে শুরু করে। ইসলামাবাদ ফিরেই এনার দেশে ফেরার ফ্লাইট। দেশে ফেরার আগে তার মন খারাপ হয়ে যাচ্ছিল। এরকম পরিস্থিতিতে মানুষ কিভাবে বেঁচে থাকছে? আর এই ফাজিয়া মেয়েটাই বা কোথায় গেল? অনার কিলিং হলো না তো? এনা চমকে উঠল। হায়াতকে দেখিয়ে স্ক্রিনে সেটা লিখল। হায়াত বলল, এ দেশে সব কিছুই হওয়া সম্ভব। এক্ষেত্রে হলে বডি পাওয়া যেত, এটুকুই আশা। এনা সিটে হেলান দিল। বেশি ভাবলে শরীর খারাপ লাগে।
তার আশা ছিল ড্যানিয়েল কিডন্যাপ হলেও ঠিক ফিরে আসবে। সে ভাবছিল কিভাবে একজন মানুষ আরেকজন মানুষকে এভাবে কোনো রকম চিন্তা না করে মেরে ফেলতে পারে। হায়াত কয়েক মিনিট ধরে সামনের সিটে বসে থাকা এক সেনাকে দেখছিল। খানিকক্ষণ পরে উসখুস করে উঠল। বাথরুম থেকে ফিরে রুমাল বের করে ঘাম মুছল। ইনা লিখল, কি হয়েছে? এনিথিং সিরিয়াস? ঘামছেন কেন? আমার সন্দেহ হচ্ছে পাকিস্তানি আর্মির ছদ্মবেশে এই প্লেনে একজন লস্কর নেতা যাচ্ছে। ইনা চমকে উঠল। হোয়াট? 5th রোড কোনার জনকে দেখুন, ওর চেহারা একজনের সঙ্গে মিলছে। কে? রুমান আলী, লস্কর-ই তৈবা। ইনা আবার চমকে উঠল। ড্যানিয়েলের খুনি আর সে একই ফ্লাইটে যাচ্ছে। সে লিখল, প্লিজ কনফার্ম হিজ আইডেন্টিটি প্লিজ। হায়াত চারপাশে তাকিয়ে লিখল, অসম্ভব, এরা তাহলে মেরে ফেলবে আমাদের। প্লিজ কিপ কোয়াইট। ইনা ফোন রেখে দু হাতে মুখ ঢাকল। লোকটাকে এতক্ষণ সে দেখেনি। উঁচু হয়ে দেখার চেষ্টা করে ব্যর্থ হয়ে আবার বসে পড়ল। হায়াত তাকে ইশারায় শান্ত হতে বলল। বাকি রাস্তাটা ইনা ছটপট করতে লাগল, কিন্তু কিচ্ছু করতে পারল না। বিমান ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছতে তাদের নামতে দেওয়া হলো না। ইনা চেষ্টা করতে গেল, আর্মির লোকজন তাকে আটকে দিল। প্লেন ফাঁকা হয়ে যাওয়ার পর তাদের নামানো হলো। ইনা হায়াতকে বলল, ও কোথায় গেল? হায়াত হতাশ চোখে চারিদিকে তাকিয়ে বলল, আর কি রাখে, এতক্ষণে সরিয়ে ফেলা হয়েছে। এই দেশে সব সম্ভব, তাই না? হ্যাঁ। রাত 2টো। অ্যাবোটাবাদ থেকে 20 কিলোমিটার দূরে খালেদকে দাঁড় করালো সৈকত। বলল, আপনারা আমাকে আর ফাজিয়াকে অ্যাবোটাবাদে রেখে ফিরে চলে যেতে পারেন, বাকিটা আমি দেখে নেব। আমার তো বিরাট কোনো কাজ পড়ে নেই। আমি কেন ফাজিয়াকে আপনার হাতে ছেড়ে দেব? ও ও আমাদের মেয়ে, ওর দায়িত্ব আমাদেরও। এত বড় দল ঘুরে বেড়ালে খুব স্বাভাবিকভাবেই আর্মির চোখে পড়বে। এখান থেকে লাইন অফ কন্ট্রোল অবধি যত কম মানুষ থাকা যায় তত ভালো। আর আপনি যদি গদ্দারি করেন? গদ্দারি আপনার দেশের লোক করেছে আপনাদের উপরে। আমি শেষ চেষ্টা করছি, এটুকুই। বাকিটা আপনাদের উপরওয়ালা জানেন। আমাদেরও পাকিস্তানে থাকতে হবে চাচা। বেশি দিন লাপাতা থাকলে আমাদের উপরও নজর পড়তে পারে, সেটা ভেবে দেখবেন। ইফতিকার গাড়ির দরজা খুলে নামলেন। চিন্তিত মুখে খাদের কিনারে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। সৈকত গাড়ি থেকে নেমে ইফতিকারের কাছে গিয়ে বলল, আমাকে ভরসা করতে হবে আপনাকে। ফাজিয়াকে আপনার স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে থাকবেন, এক ঘরে থাকবেন আপনারা। কি করে এটা আমি মেনে নেব? আপনি আমাদের মেয়েকে সহি সালামত না রাখেন যদি, তবে যুদ্ধের সময় এবং প্রাণ বাঁচানোর সময় জাত ধর্ম বিসর্জন দিতে হয় জানাব। ইয়াসির হুসেন ফাজিয়াকে খুঁজে পেলে কি বাঁচিয়ে রাখবে? ওদের নাকের সামনে থেকে মেয়েটাকে উঠিয়ে নিয়ে এসেছি আমরা। এখনো যদি গোঁড়ামি রক্ষা করে চলেন তাহলে আপনাদের সবার জীবন বিপন্ন হয়ে যাবে। ফাজিয়া ঘুমোচ্ছিল। ইফতিকার গাড়িতে গিয়ে ফাজিয়াকে ডেকে বলল, বেটি জান, তোমাকে উনি ভারতে নিয়ে যাবেন, তা তুমি প্রস্তুত তো? ফাজিয়া ঘাড় নাড়ল। জি চাচা যান। খালিদ সৈকতকে বলল, আমি আপনাকে বিশ্বাস করি। আমি জানি আপনি ঠিক ফাজিয়াকে নিয়ে ইন্ডিয়াতে পৌঁছতে পারবেন, ওর সম্ভ্রম রক্ষা করতে পারবেন। হামিদ ইফতিকারকে বলল, শামশের শাহ হোটেলে ওদের রেখে যাব। শামশের শাহ বেঁচে থাকতে পাকিস্তানি আর্মি ওদের কিছু করতে পারবে না। বেশ, তবে তাই হোক। সবাই গাড়িতে উঠলে তারা অ্যাবোটাবাদের উদ্দেশ্যে রওনা দিল। অ্যাবোটাবাদ বড় শহর, পাকিস্তানের পক্ষে লজ্জারও বটে। ওসামা বিন লাদেনকে এই শহর থেকেই খুঁজে পেয়েছিল আমেরিকানরা। শামসের শাহ ইফতিকারের বয়সী। ছোট্ট একটা হোটেল। শামসের রিসেপশনে শুয়েছিল। ইফতিকার তাকে ঘুম থেকে তুলে আলাদা করে কথা বলল। সৈকত হামিদ আর খালেদকে জড়িয়ে ধরে বলল, খুদা হাফিজ মিয়া, বেঁচে থাকলে আবার দেখা হবে। আপনি খুব বাহাদুর মানুষ বন্ধু।
আপনার সাহস দেখে আমি মুগ্ধ। যদি কোনোদিন এই সমস্ত বর্ডার হারিয়ে যায়, আমি সবার আগে ইন্ডিয়ায় গিয়ে আপনার সঙ্গে দেখা করতে যাব। সৈকত হাসল। চিন্তা নেই, আমি পাকিস্তানে এলে ঠিক তোমাদের খুঁজে নেব। ফাজিয়া আর সৈকতকে নামিয়ে দিয়ে ইফতিকাররা গাড়ি করে বেরিয়ে গেল। একটা ছোট্ট ঘর বরাদ্দ হয়েছে তাদের দুজনের জন্য। সৈকত বলল, তুমি নিশ্চয়ই ক্লান্ত, এখনই ঘুমোতে চাও? কেন বলুন তো? আমাদের এখনই এই হোটেল ছাড়তে হবে। কেন? দেখো, তোমার সব কেনর উত্তর দিতে হলে রাত পেরিয়ে যাবে। চুপচাপ আমার সঙ্গে চলো। সৈকত ঘর থেকে বেরোলো। তার পেছন পেছন ফাজিয়া। রিসেপশনে শামসের শাহ আবার ঘুমিয়ে পড়েছে। সৈকত ফাজিয়াকে নিয়ে চুপচাপ হোটেল থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকলো। ফাজিয়া বলল, এত রাতে রাস্তা দিয়ে হাঁটছি কেন আমরা? সৈকত ঠোঁটে আঙুল দিয়ে বলল, কোনো প্রশ্ন না। 20 মিনিট হাঁটার পর তারা বাস স্ট্যান্ডে এসে পৌঁছল। সৈকত বলল, এখানেই রাত কাটাবো আমরা। ঘুম পেয়েছে তো। ওয়েটিং রুমের এই ভাঙা চেয়ারেই ঘুমো আপাতত। ফাজিয়া চেয়ারে বসে পড়ে বলল, এখন মনে হচ্ছে ইফতিকার চাচার সঙ্গে গেলেই হতো। আপনি কিছুই বলছেন না। সৈকত হাসল। যত কম বলবো তত ভালো থাকবেন। ভোর 6:30। অ্যাবোটাবাদের পাকিস্তানি আর্মি বেস পেরোলো বাসটা। ফাজিয়াকে বোরখা পরে বাসে বসিয়েছে সৈকত। সে নিজে ছদ্মবেশ নিয়েছে। পাহাড়ি রাস্তা, ভোরবেলা বলে রাস্তা ফাঁকা। ফাজিয়ার রাতে ঠিক করে ঘুম হয়নি। পথশ্রমের ধকলে সে ক্লান্ত হয়ে পড়েছে। বাসে উঠে শুয়ে পড়েছে সে। সৈকত বাসে উঠে যাত্রীদের একবার মেপে নিয়েছে। সন্দেহজনক কিছু পায়নি। অ্যাবোটাবাদ ছোট শহর, পেরোতে বেশিক্ষণ সময় লাগলো না। মাটির প্রকৃতি, পাথুরে, রাস্তা পাকা, খুব বেশি খারাপ না। ফাজিয়া বাস স্ট্যান্ডে বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে তারা কোথায় যাবে। সৈকত বলেনি, বলেছে যত কম জানবে ততই ভালো। এসি বাস, এমনিতেই বাইরে ঠান্ডা, তার উপর এসি চলছে। যাত্রীদের কম্বল দেওয়া হয়েছে। ফাজিয়া কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। সৈকত চোখ বন্ধ করার চেষ্টা করল, ঘুম এলো না। ঘুমানো সম্ভব না। মস্তিষ্ক প্রতি মুহূর্তে অজস্র সম্ভাবনা খুঁজে চলেছে ফাজিয়াকে নিয়ে নিরাপদে বর্ডার পার হবার। সকাল 8টা নাগাদ রাস্তার ধারের একটা হোটেলে বাস দাঁড়ালো। সৈকত ফাজিয়াকে জিজ্ঞেস করলো নামবে কিনা। ফাজিয়া ঘুমের ঘরে উত্তর দিল নামবে না। সৈকত নেমে শুকনো কিছু খাবার নিয়ে এলো, সঙ্গে একটা চকলেট। ফাজিয়া চকলেট দেখে তাকে শুক্রিয়া বলল। তাকেও খানিকটা দিল। তাদের পাশের এক বয়স্ক যাত্রী সৈকতকে দেখে জিজ্ঞেস করল, জনাবকে দেখে নববিবাহিত মনে হচ্ছে। জি জনাব। আশেপাশের সবাই সুবহানাল্লাহ বলল। সৈকত তাদের ধন্যবাদ দিল। বাস চলা শুরু হতেই সৈকত বয়স্ক ভদ্রলোকের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ করা শুরু করল। কিছুক্ষণ পরে পাহাড়ি রাস্তা শেষ হয়ে 8 লেনের সমতল রাস্তায় বাস বেশ দ্রুত গতিতে চলতে শুরু করল। ফাজিয়া ফিসফিস করে বলল, এই বাসটা লাহোর যাচ্ছে, আমরা লাহোরেই যাব? হ্যাঁ। এটা আগে বললে কি হতো? পরে বলবো। লাহোর বাস স্ট্যান্ডে তারা সকাল 11টার মধ্যে পৌঁছে গেল। সৈকত অটো নিল। লাহোরের তারিক গার্ডেন অঞ্চলে একটা অ্যাপার্টমেন্টে পৌঁছে সৈকত অটো ছেড়ে দিল। 16 তলার বিল্ডিং। লিফটে 3 তলায় উঠে একটা ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়ালো তারা। সৈকত পকেট থেকে একটা চাবি বের করে দরজা খুলে বলল, চলে এসো। এটা কার বাড়ি? বাড়ি না, ফ্ল্যাট বলে। হবে কারো একজনের। ফাজিয়া বিস্মিত হয়ে বলল, মানে কার না কার ফ্ল্যাটে চলে এলাম? সৈকত এবারেও ফাজিয়ার প্রশ্নের উত্তর না দিয়ে বলল, তুমি টিভি দেখো বা যা খুশি করতে পারো, আমি স্নান করি। শেষ কবে ঠিকঠাক স্নান করেছিলাম ভুলে গেছি। টেবিলের উপরে একটা পেপার দেখা যাচ্ছে, সেটাও পড়তে পারো। আমি স্নান করে এসে জানাবো কি করব। অনেকক্ষণ থেকে আপনি নিজের মতো করে আমাকে চালিয়ে যাচ্ছেন। আমাকে এভাবে অন্ধকারে রেখে লাভ কি হচ্ছে? যাতে ধরা পড়লে তোমার উপর নির্যাতন করলেও
তোমার কিছু বলার না থাকে। আমার অভ্যেস আছে, তোমার নেই। বোঝাতে পারলাম? ফাজিয়া মাথায় হাত দিয়ে বলল, হায় আল্লাহ, ধরা পড়ব? হাই চান্স আছে। এত প্রশ্ন করলে ধরা পড়ার সম্ভাবনা আরো বেড়ে যায়। ফাজিয়া ফ্ল্যাটটা দেখছিল, মুগ্ধ গলায় বলল, কি সুন্দর ফ্ল্যাটটা, এখানেই আমি থেকে যেতে পারি না? না, পারি না। আমাদের তো স্বাধীন চিন্তা করার অধিকারই নেই। আমি আমি জানালার ধারে কি একটু দাঁড়াই? দাঁড়াও। ফাজিয়া জানলা দিয়ে মুগ্ধ চোখে বাইরের শহরটাকে দেখতে লাগলো। বলল, সারাক্ষণ ঘরে থাকতাম, কোথাও বেরোতে গেলে কতজনের থেকে অনুমতি নিতে হতো। শুধু লাহোর কেন, আমার গোটা পাকিস্তান দেখার ইচ্ছে ছিল। বিয়ে করতে হবে, আমাদের লোকেদের বাঁচাতে হবে, সব দায় যেন আমার। শ্বাস নিতে হবে, তা অন্যের অনুমতি নিয়ে। এখান থেকে অমৃতসর মাত্র 50 কিলোমিটার ফাজিয়া। মাঝে ওয়াঘা বর্ডার আছে। এই বর্ডারটা পেরোতে পারলে তুমি যত খুশি স্বাধীনভাবে শ্বাস নিও। ফাজিয়া দু চোখ ভরে জানলা দিয়ে লাহোর দেখতে লাগলো। ইসলামাবাদের পথে গাড়ি চলছে। কারাকোরাম হাইওয়েতে উঠেছে গাড়ি। খালেদ বড় বড় হাই তুলছে। ইফতিকার বিষণ্ণ মুখে বসে আছে। হামিদ বলল, কি হয়েছে চাচা, চিন্তা হচ্ছে? চিন্তা হওয়াটাই স্বাভাবিক। একজন বিদেশির হাতে আমাদের মেয়েকে তুলে দেওয়াটা একেবারেই ঠিক হয়নি। খালেদ বলল, এখন আর ভেবো না কিছু। আমাদের খুব তাড়াতাড়ি রোজকার জীবনে ফিরে যেতে হবে, এলে আমাদের উপর নজর পড়বে। ইফতিকার বলল, তাও ঠিক। বাড়ির জন্য মন খারাপ করছে চাচা। আর কি কোনো দিন যেতে পারবো আবার? ইফতিকার হামিদের হাত ধরল। নিশ্চয়ই পারবো, ভাবিস না তো। আমরাও তেহরান পালিয়ে যাই চাচা। এভাবে নিজের মুলকে পরের মতো বাস করা আর হয়ে উঠছে না। মসজিদে গেলেও ভয় করে। এই বুঝি উগ্রপন্থীরা আমাদের মসজিদ বোম মেরে উড়িয়ে দেবে। ইরান অনেক শান্ত জায়গা, আমরা যেতে পারি না চাচা। আমাদের মেয়ে সহি সালামাত পৌঁছক, তারপরে আমরা নিজেদের চিন্তা করব। জি চাচা, তবে আমি আর এই দেশে থাকতে চাই না। আমরাও যাতে পালাতে পারি, এবার সেই চেষ্টা করুন চাচা। আমি তো ড্রাইভার, ওখানে ঠিক কাজ জুটিয়ে নেব। এমন নসিব আমার, ঠিক যেদিন ভেবেছিলাম বেলুচিস্তান দিয়ে পালাবো, সেদিনই ওখানকার বিপ্লবীরা দাঙ্গা শুরু করে দিল। আচ্ছা, আফগানিস্তান হয়ে যাওয়া ছাড়া আর কি কোনো উপায় নেই? আরে খেপেছো চাচা? তাহলে না হয় তালিবান, নয় আমেরিকান সেনার হাতে মারা পড়ব। থাক চাচা, আমরা আরো ভাবি, টাকা জমাই, একদিন না একদিন উপায় হবেই। খানিকটা যেতেই রাস্তায় গাড়ির লম্বা লাইন। ইফতিকার বিরক্ত গলায় বলল, আবার চেকিং শুরু হয়েছে নিশ্চয়ই। খালেদ, কাগজপত্র বের করে রাখো। কাগজপত্র সব ঠিক আছে, তাছাড়া ফাজিয়া আমাদের সঙ্গে নেই। আমার মনে হয় না খুব বেশি ঝামেলা হবে। আর চেকিং না, রাস্তায় জ্যাম ছিল। ঘন্টা তিনেক পরে ছাড়ল। ইসলামাবাদে ফিরতে রাত হয়ে গেল তাদের। খালেদ ইফতিকার আর হামিদকে তাদের ডেরায় নামিয়ে গাড়ি রাখতে গেল। হামিদ সেক্টর 3-তে একটা বাড়িতে একা থাকে। ঘরে ঢুকে সে বেশ কিছুক্ষণ ফজিয়ার জন্য প্রার্থনা করল। স্নান সেরে খেতে বেরোলো হজরত আলী চকে। একটা ছোট দোকানে তার খাওয়ার ব্যবস্থা করা আছে। তাকে দেখে দোকানদার নওয়াজ হাসল। জনাব, দেখছিলাম না তোমায়, কোথাও গেছিলে? ব্যবসার কাজে গেছিলাম। সব ভালো তো? হামিদ টেবিলে খেতে বসেছে, রুটি আর মাংসের অর্ডার দিয়ে। হঠাৎ দোকানের ভেতর দুজন সেনা এসে ঢুকে হামিদের দুপাশে দুজন বসল। হামিদ বলল, কি ব্যাপার জানাব, একটু সরে বসলে ভালো হয়। একটা রিভলভারের নল হামিদের পেটে খোঁচা মারল। একজন জওয়ান বলল,
চল ওঠ, জাহান নামে গিয়ে খাওয়া দাওয়া করবি। হামিদ বিস্মিত হবার ভান করে বলল, আমি কি করেছি? সেনারা হামিদকে মারতে মারতে দোকান থেকে বের করে গাড়িতে তুলল। তাতেও নিস্তার নেই, ক্রমাগত হামিদকে আঘাত করতে শুরু করলো তারা। নওয়াজ সহ এলাকার সবাই দেখল, কিন্তু কেউ কিচ্ছু বলল না। হামিদের হয়ে কেউ কথা বললে তার দশাও হামিদের মতোই করে দেবে এরা। হামিদের মুখ থেকে রক্ত পড়ছিল। কিছুক্ষণের মধ্যে গাড়ি একটা বড় বিল্ডিংয়ের কাছে এসে দাঁড়ালো। হামিদকে নামিয়ে একটা ছোট্ট ঘরের টেবিলে বসিয়ে রাখা হলো। আধ ঘন্টা বাদে একজন অফিসার এসে তার সামনে বসে বলল, তুই শেষ 4 দিন নামাজ পড়তে যাসনি মসজিদে, তোদের শিয়া মসজিদ না? এবার বলতো কোথায় গেছিলি তুই? হামিদ বলল, আমি কিছু করিনি জনাব, আপনাদের কোনো ভুল হচ্ছে। অফিসার এগিয়ে এসে সজোরে ঘুষি মারল হামিদের চোখে। বলল, এই আইএসআইকে বুড়বাক মনে হয় তোদের? তোরা আলীকেও মেরেছিস। শোন, তোদের কপালে দুঃখ আছে। জনাব জনাব এই নামে আমি কাউকে চিনি না জনাব। ওই, ওকে চিনিস? ওকে চিনিস? দেখ ভালো করে দেখ। ইফতিকারকে অর্ধমৃত অবস্থায় নিয়ে প্রবেশ করল একজন সেনা। হামিদ বিস্ফারিত চোখে ইফতিকারের দিকে তাকিয়ে রইল। সন্ধে নেমেছে। ফাজিয়া টিভি দেখছিল। সৈকত বাথরুমের ভেতর থেকে সম্পূর্ণ নতুন বেশে বেরিয়ে এলো। তার গোঁফ নেই, হালকা দাড়ি, মাথায় ফেস টুপি। আমরা কি কোথাও যাচ্ছি? তুমি না, আমি বেরোচ্ছি। কেউ নক করলে দরজা খুলবে না, ঠিক আছে? আমি একা থাকতে পারবো যদি কেউ আসে? আমি তাড়াতাড়ি চলে আসব। তোমার বেরোনো একেবারেই নিরাপদ নয়, অপেক্ষা করো। না, আপনি বাইরে থেকে তালা দিয়ে যান। ঠিক আছে। ফ্ল্যাটের বাইরে তালা দিয়ে সৈকত নিচে নেমে এসে অনেকটা রাস্তা হেঁটে একটা ছোট্ট মোবাইলের দোকানে ঢুকল। একটা বাচ্চা ছেলে বসে আছে। সৈকত বলল, জনাব শাহজালাল ভালো আছে? ছেলেটা সৈকতের দিকে তাকিয়ে বলল, স্টুডিওতে আছে। দোকানের পেছনে একটা ছোট্ট স্টুডিও, বিভিন্ন বলিউড হিরো হিরোইনদের ছবি। সৈকত দোকানের দরজায় টোকা দিল। ভেতর থেকে আওয়াজ এলো, এখন না, পরে, স্টুডিও বন্ধ আছে এখন। জনাবকে শাহরুখ খানের সঙ্গে একদিন দেখা করাবই। কথা দিয়েছি যখন, দেখা হবে। দরজা খুলে গেল। সৈকত স্টুডিওতে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বলল, সিকিউর লাইন চাই ইদ্রিস মিয়া, এখনই। ইদ্রিস মিয়া মাথা নাড়ল। সম্ভব না, সিকিউর বলে এখানে কিছু নেই। তুমি কবে এলে? সিকিউর বলে কিছু নেই মানে? ইদ্রিস কম্পিউটারে কারো একটা পাসপোর্ট সাইজ ফটো ঠিক করছিল। বলল, লাহোরে এসেছো, ঘুরে বেড়াও, কাবাব খাও, তারপর যেখানে যাবার চলে যাও। এখান থেকে ভুলেও ওপারে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করো না, ঠিক আছে? খুব কঠিন ব্যাপার মিয়া। হ্যাঁ, খুব কঠিন ব্যাপার। তাছাড়া তোমার কোনো ব্যাপারে আমাকে আর জড়িও না। এর আগে তোমার সঙ্গে করাচি গিয়ে খুব হাসা ফেসেছিলাম। ঘটনা হলো, ব্যাপারটা যতই কঠিন হোক, আমায় শুধু ওপারে খবর পাঠাতে হবে তাই না, নিজেকেও ওয়াঘা দিয়ে ইন্ডিয়া ঢুকতে হবে। পাগল হয়ে গেছো তুমি। পাগল হইনি। কাজ করো, হাকিমপাড়ায় চলে যাও, ওখানে আইএসডি বুথ আছে। দেখো, ধরা পড়লে আমি কিন্তু তোমায় চিনি না। এখান থেকে কোনো রকম যোগাযোগ করা মানে এই জায়গাটা কম্প্রোমাইজড হয়ে যাবে। ঠিক আছে মিয়া, বেঁচে থাকলে দেখা হবে। খামোকে মরতে যাবো কেন? তুমি বা মরবে কেন? আবার দেখা হবে। খোদা হাফেজ। যা তোমার ইচ্ছা। স্টুডিও থেকে বেরিয়ে সৈকত সন্তর্পণে চারিদিক দেখে বেরোল। বাজারের মধ্যে ভীষণ ভিড়। একটা ছোট্ট আইএসডি বুথ। কয়েক সেকেন্ড সৈকত বুথের সামনে দাঁড়িয়ে থেকে মত পরিবর্তন করে ফ্ল্যাটে ফিরে এলো। দরজা খুলে দেখল ফাজিয়া কাঁটা হয়ে বসে আছে। তাকে দেখে স্থির হলো। সৈকত দরজা বন্ধ করে দিয়ে বলল, চলে এসেছি, এবার রাজকন্যা নিশ্চিন্ত। আমি কোনো রাজকন্যা নই, আমি শুধু একটা মেয়ে।
খুব ভীতু একজন মেয়ে। সৈকত হাসল, মেঝেতে বসল, বলল, কাল ভোরে এই ডেরাটাও ছাড়তে হবে। ওপারে যোগাযোগ করার সব পথ বন্ধ হয়ে গেছে ফাজিয়া। তুমি সিদ্ধান্ত জানাও। তুমি যদি চাও তোমাকে আমি ইসলামাবাদে রেখে আসতে পারি। তোমার চেনাশোনা মানুষজন আছেন ওখানে। ওখানে তুমি ভালো থাকবে। এই সুইসাইডাল মিশনে তুমি না থাকতে চাইলে থেকো না। আপনি ইন্ডিয়ার কোন শহরে থাকেন? কলকাতা। পাকিস্তানে এমন অনেক অঞ্চল আছে যেখানে বিয়ের পর মেয়েদের সিধা করতে বেত মারা হয়, লাথি মারা হয় বুট পরে। আপনি সেই কলকাতার মানুষ, এত দূর থেকে এসেছেন আমাকে বাঁচানোর জন্য। আপনি আমাকে একটা অপশন দিলেন, ইসলামাবাদে থেকে যাওয়ার জন্য। কি করব থেকে? সেনাবাহিনী আমায় না পেলেও যদি নিজেদের মধ্যেও আমার বিয়ে হয়, সারা জীবন লাঞ্ছনা গঞ্জনার জীবন কাটাতে হবে। এদেশে আমি থাকতে চাই না, মরে গেলেও চাই না। নিজেদের সুখের জন্য এরা আমাকে ওই জানোয়ারটার সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছিল। আচ্ছা শুনুন, আপনি একটা কাজ করুন, আপনি বরং একটা রিভলভার সঙ্গে রাখবেন। কখনো ধরা পড়ার সময় এলে আমাকে আমাকে গুলি করে দেবেন, পারবেন না? সৈকত চুপ করে রইল, উত্তর দিল না। তিনটে শরীর রক্তাক্ত হয়ে পড়ে আছে। রুবায়েত খান সিগারেট ধরিয়ে ফোন করলো আইএসআই চিফকে। আহমেদ ফোন ধরে বলল, হ্যালো, হ্যাঁ বলো। জনাব, এই অপারেশনে বাদ ছিল জনাব। ও প্রান্তে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর আহমেদ বলল, কি বললে? কোথায় আছে সে? আবার পালিয়েছে? রুবায়েত বলল, জনাব অ্যাবোটাবাদে আছে জনাব, এটুকুই বের করতে পেরেছি। তার আগে তিনটেই মরে গেল। এবার লাশগুলো কি করব জানাবেন। মেরে দিলে? থার্ড ডিগ্রি ছাড়া কিছুই বেরোচ্ছিল না জনাব। শেষে একটার মাথায় হাতুড়ি দিয়ে মারার পর বুড়োটা বলল। তারপর ঠিক আছে ঠিক আছে, লাশ যার যার মহল্লায় ফেলে দিয়ে এসো। আমি অ্যাবোটাবাদে কন্ট্যাক্ট করছি। জি জনাব। রফিক আহমেদ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মিটিং করে বেরোচ্ছিলেন। ফজিয়ার নিখোঁজ হবার ফাইল নিয়ে বেশি নাড়াচাড়া করার ইচ্ছে যে প্রতিরক্ষা মন্ত্রীর নেই সেটা বোঝা গেছে। তবে বাজের কথা শুনে আহমেদ গাড়িতে উঠেই অ্যাবোটাবাদে আমানুলকে ফোন করলেন। প্রথম দুবার ফোন রিং হয়ে গেল, তৃতীয়বারে পাওয়া গেল। আমানুল ফোন ধরে সালাম জানালো। আহমেদ বলল, কি করছো আমানুল? ঘুমোছিলে? টয়লেট গেছিলাম জনাব। টয়লেটে গেছিল? যেখানে যাবে ফোন নিয়ে যাবে, বারবার বলেছি। জি জনাব। বাজ অ্যাবোটাবাদে আছে আমানুল। কটা হোটেল আছে তোমাদের ওখানে? 7টা জনাব। বাজের ডিটেলস পাঠাচ্ছি। যেভাবে হোক ঠিক 2 ঘন্টার মধ্যে খুঁজে বার করো। ওকে ধরতে পারলে যেই নাম চাইবে তাই পাবে। জি জনাব, আমার খুব ব্যাংকক যাওয়ার ইচ্ছে ছিল। আহমেদ গালাগাল করতে যাচ্ছিলেন, অতি কষ্টে নিজেকে সংযত করে বললেন, শোনো, ডিটেলস চেক করে খবর দাও। কাল সকালের মধ্যেই বাজকে ইসলামাবাদে আমি চাই। জি জনাব। ফোন রেখে অ্যাবোটাবাদের পাক আর্মি বেসে ফোন করলেন আহমেদ। আমানুলের ওপর সম্পূর্ণ ভরসা করা যায় না। বাজকে হাতে পাওয়ার এত বড় সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। ও প্রান্তে ফোন রিসিভ হতেই আহমেদ সব রকম নির্দেশ দিয়ে গাড়িতে উঠলেন। ফোন বাজছিল। আহমেদ দেখলেন প্রতিরক্ষা মন্ত্রী ফোন করছে। তাড়াতাড়ি ধরলেন। জি জনাব। প্রতিরক্ষা মন্ত্রী থমথমে গলায় বললেন, তোমার ইস্তফা আমাকে পাঠিয়ে দাও আহমেদ। এই মুহূর্তে তোমাকে আমি বরখাস্ত করলাম। আহমেদ অবাক হলেন। কেন জনাব, কি হয়েছে? এখনো জানো না? তোমার ইন্টেলিজেন্স, তোমার টিম, তোমার যা যা আছে সব আরব সাগরে বিসর্জন দিয়ে এসো, ইউ ইডিয়েট। ফোন চেক করো, পেয়ে যাবে কি হয়েছে। ফোন কেটে গেল। আহমেদ কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে বসে ফোন খুললেন। একটা ভিডিও এসেছে। ভিডিওটা ওপেন করলেন আহমেদ। পাকিস্তানের জনগণকে আমার শুভেচ্ছা জানাই। এই ভিডিওটা সবাই যখন দেখবেন, আমি জানি না আমি কোথায় থাকব।
তবে এটা বলার প্রয়োজন আছে, বিশ্বের প্রতিটা মানুষের জানার প্রয়োজন আছে, গিলগিট বাল্টিস্তানে পাকিস্তান আমাদের মানুষদের কিভাবে রেখেছে। গিলগিট বাল্টিস্তানে পাকিস্তানি সেনা আছে ঠিকই, কিন্তু তার থেকেও বেশি করে আছে ওখানে অসংখ্য টেররিস্ট গ্রুপের ক্যাম্প। আমরা যারা ওখানকার আদি অধিবাসী, এরা তাদের মানুষ বলে মনেই করে না। আমাদের কোনো রকম স্বাধীনতা নেই। মেয়েদের কখনো জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বিয়ে করার জন্য, কখনো বা সেনাবাহিনী তুলে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে। আমাদের না আছে মানবাধিকার, না আছে কোনো বিচার। আমার বাবাকে এই পাক সেনাবাহিনী খুন করেছিল। শুধু তাই না, আমাদের উপত্যকার কত সংসারকে যে এরা শেষ করে দিয়েছে তার হিসেব পাওয়া যাবে না। আমার বিয়েটাও সম্পূর্ণ আমার অমতে করার ব্যবস্থা করেছিল পাকিস্তান সরকার। জোর করে বন্দুকের নলের সামনে আমাকে ছেড়ে রেখে ওরা বলতে বাধ্য করেছিল আমি এই বিয়েতে খুশি। সত্যি ঘটনা হলো, দিনের পর দিন পাকিস্তানি সেনার অত্যাচারে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল। আমি কিছুতেই এই বিয়ে করতে চাইনি। একজন খুনি লোককে বিয়ে করার কোনো ইচ্ছে আমার ছিল না। এই দেশকে আমরা ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু পাকিস্তানি সেনা এবং তার সহযোগী সন্ত্রাসবাদী সংগঠনের কেউ সেটা হতে দেয়নি। আমি বাকি পৃথিবীর কাছে দাবি জানাই আমাদের স্বাধীনতার। আমরা মুক্তি চাই এই অত্যাচারী পাকিস্তানি সরকারের হাত থেকে। গিলগিট বাল্টিস্তানের প্রতিটি শিশু পড়াশোনা করুক, তাদের হাতে AK-47 পরিবর্তে বই আসুক। যারা ভাবেন আফগানিস্তানের থেকে ভালো আছি আমরা, তারা ভুল জানেন। পাকিস্তানের বেশিরভাগ অঞ্চলে মেয়েদের এইভাবেই রাখা হয়। তারা সন্তান তৈরির যন্ত্র মাত্র। তাদের না আছে নিজস্ব কোনো বক্তব্য, না আছে শিক্ষিত হবার অধিকার। মায়ের কোল থেকে বাচ্চাদের ছিনিয়ে নিয়ে গিয়ে পাকিস্তান সন্ত্রাসবাদী তৈরি করে। এই পাকিস্তান আমাদের দেশ নয়। গিলগিট বাল্টিস্তান স্বাধীন হোক। খুদা হাফিজ। ফাজিয়া কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে বসে থেকে আহমেদ ড্রাইভারকে গাড়ি থামাতে বলে গাড়ি থেকে নামলেন। প্রবল রাগে চিৎকার করে উঠলেন। আশেপাশের গাড়ি থেকে তাকে লোকজন কৌতুক ভরে দেখতে লাগলো। আধ ঘন্টা পরে অ্যাবোটাবাদের একটা ল্যাম্পপোস্টে হোটেল মালিক শমশের শাহের মৃতদেহ পাওয়া গেল। তার গায়ে তারই রক্ত দিয়ে লেখা হলো গদ্দার। একদিন পরের কথা, বালুচিস্তান, জাহেদান সীমান্ত। কিছুক্ষণ আগে একটা বাস এসে সীমান্তবর্তী বাস স্টপেজে দাঁড়ালো। একটা বড় পরিবার ইরান যাচ্ছে। পাকিস্তান আর্মির এক অফিসার ব্যাজার মুখে দায় সারার মতো করে সবার পাসপোর্ট দেখে বলল, এরা আর ফিরবে না, সব পালাচ্ছে। যাও মিয়া, পারলে আমিও চলে যেতাম। পরিবারের সব থেকে বৃদ্ধ মানুষটি মাথা ঝাঁকিয়ে সালাম করে বললেন, ওই সীমানায় সব মিটে গেলেই ভালো হয় ইনশাল্লাহ। দায় সারাভাবে সিকিউরিটি চেকিং হলো। পাকিস্তানি সেনা খুব ভালো করে জানে তাদের তরফ থেকে যাই হয়ে যাক, ইরানের সেনাবাহিনী এদের যেভাবে চেক করবে তাতে পাকিস্তান থেকে একটা ছুঁচো বিনা বাধায় ইরানে ঢুকতে পারবে না। ব্যাগপত্র নিয়ে হাঁটতে হাঁটতেই পাকিস্তান ছাড়ল পরিবারটি। তাদের চলে যাওয়া দেখে দীর্ঘশ্বাস ফেলে অফিসার আজাদ আফ্রিদি বলল, বেঁচে গেল। পরিবারের প্রত্যেক সদস্য হেঁটে নোম্যান্স ল্যান্ড পার হয়ে ইরানে প্রবেশ করল। জাভিদ দাঁড়িয়েছিল। বয়স্ক মানুষটিকে হাত ধরে ইমিগ্রেশন কাউন্টারে নিয়ে গেল। ইরান সীমান্তের দরজা বন্ধ হয়ে যাওয়ার মিনিট সাতেক পর পাকিস্তানি ক্যাম্পে ফোন এলো। আজাদ ধরল। হ্যালো, আমি ISI চিফ রফিক আহমেদ বলছি। জি জনাব। ভালো করে শুনুন, একটা 10 জনের ফ্যামিলি ইরান যাবার জন্য আপনাদের সীমান্তে পৌঁছবে। দেখা মাত্র আটক করবেন। দে আর নট পাকিস্তানি। অ্যারেস্ট করে সোজা ইসলামাবাদে পাঠাবেন। ইটস অ্যান অর্ডার। জি জনাব, এই কিছুক্ষণ আগেই ওরা জাহেদানে এন্ট্রি নিল। হোয়াট ফাক! এক্ষুনি ইরানের ইমিগ্রেশনে ফোন করো, বলো ওদের কাগজ ঠিক নেই, আটকে রাখতে হবে। সম্ভব না জনাব, একবার ওরা ওদিকে চলে গেলে জাহেদান বেস ক্যাম্প থেকে কেউ আর হেল্প করে না। হোয়াট দ্য ফাকিং ইডিয়েট! কি করছিলে তোমরা? চেক করোনি ভালো করে? কি করেছো জানো তুমি? সরি জনাব। জনাব মাই ফট। গো টু হেল।
ফোন কেটে গেল। আজাদ কাঁধ ঝাঁকাল। জাহেদানের ইমিগ্রেশন কাউন্টারের ওয়াশরুম থেকে বৃদ্ধ মানুষের পরিবর্তে বেরোলো র এজেন্ট সৈকত ওরফে বাজ। জাভিদ অপেক্ষা করছিল। সৈকতকে দেখে জড়িয়ে ধরল, বলল, ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের প্রতিটা পাকিস্তানি সেনা আপনার জন্য অপেক্ষা করছিল। আপনি জাহেদান থেকে এক্সিট নেবেন ওরা ভাবতেই পারেনি। ইমিগ্রেশন অফিসার অফিস থেকে বেরিয়ে জাভিদকে কানে কানে বলল, আপনার অতিথিদের নিয়ে বর্ডার থেকে বেরিয়ে যান, পাকিস্তান থেকে ফোন আসা শুরু হয়ে গেছে। লাহোর থেকে আসা পরিবারটিকে বিদায় দিল সৈকত। ফাজিয়াকে নিয়ে জাভেদের গাড়িতে উঠল। বেশ খানিকটা পথ গিয়ে জাভেদ একটা রেস্তোরাঁর সামনে গাড়ি দাঁড় করিয়ে খাবার আনতে গেল। ফাজিয়া চুপ করে বসেছিল। সৈকত বলল, কি হলো? এবার তো নিশ্চিন্ত, দুঃস্বপ্নের দেশটা ছাড়তে পারলে অবশেষে। আর অফকোর্স তুমি এখন বিখ্যাত, পৃথিবীর সর্বত্র তোমায় নিয়ে ব্রেকিং নিউজ চলছে। তোমার ভিডিওটা সবাই দেখছে, আর চিন্তা নেই। ফাজিয়া জানলার বাইরে তাকিয়ে বলল, এখন আমার বাড়ির জন্য মন খারাপ করছে। স্বাভাবিক, মেয়েদের মন, পানাগড় হোক বা পাকিস্তান সব একই হবে। এত কনফিউশন রাখো কোথায় বলো তো? ফাজিয়া রাগী গলায় বলল, আপনি থামুন তো, পালিয়ে যাবেন তো আবার, কি লাভ হবে? এখানেও তো ঘুরে ফিরে সেই গোলামের জীবনই কাটাতে হবে আমায়। তুমি কি চাও? কলকাতা যাব। গোটা বাসে আপনি কলকাতার মিষ্টির কথা বলে গেছেন, আপনি খাওয়াবেন। আমি কিছু জানি না, জাভিদ চাচা কিছুতেই আর আপনার সঙ্গে আমায় ছাড়বে না। কিন্তু আমি এখানে থাকলে ঠিক আমার বিয়ে দিয়ে দেবে। আমাকে কলকাতা নিয়ে চলুন না। হাসছেন কেন? তথাস্তু। মানে? তবে তাই হোক। ফাজিয়া বোরখা তুলে সৈকতকে চুমু খেল। সৈকত বলল, গিলগিট বাল্টিস্তানের মিষ্টি তো দেখছি কলকাতার মিষ্টির থেকেও বেশি সুস্বাদু। ফাজিয়া ফিক করে হেসে ফেলল। আজ কাহনে শুনলেন রাজকন্যার সন্ধানে শেষ পর্ব। রচনা অভিক অর্জুন দত্ত। অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত শুনলেন সম্পূর্ণ উপন্যাসটি। আমরা প্রত্যেকে ভীষণ পরিশ্রম করে এই গল্পটা তৈরি করেছি। ইনফ্যাক্ট এখনও অবধি এত বড় কাজ কাহনে এর আগে আমরা কখনো করিনি। আপনারা যদি গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করেন, তাহলে আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পারি আমরা। আর কোন চরিত্রে কাকে কেমন লাগলো এবং অবশ্যই গল্পটা কেমন লাগলো সেটা জানার জন্য কিন্তু আমরা অপেক্ষা করব আপনাদের কমেন্টের। শুধু একটাই কথা মনে রাখার, আজকের গল্পের মাধ্যমে কোনো মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া বা ভায়োলেন্সকে প্রমোট করা আমাদের উদ্দেশ্য নয়। সমস্ত ধর্মকে আমরা শ্রদ্ধা করি। যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন আশা করি। খুব শিগগিরই আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন।